মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন চক্রবর্তীর ছবির ডায়লগ। এ নিয়ে এক সময় তো আমরা হাসাহাসিও কম করিনি, কিন্তু বিষয়টা একেবারে খুব খেলো রসিকতা নয় বোধহয়। অনেক ক্ষেত্রে এরকম হয়, যেখানে মারামারি হচ্ছে তার থেকে বেশ অনেকটা দূরে লাশ না পড়লেও মানুষ দুর্দশায় পড়ে। সেই আশঙ্কাতেই ভুগছে ভারত। ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনীর আক্রমণ ভারতবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলছে। তার অন্যতম কারণ অবশ্যই জ্বালানি তেল। দেখুন, রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ করেছে, এতগুলো বছর ধরে সেই লড়াই চলছে, কিন্তু এইটা নিয়ে ভারতের মানুষ অত বেশি চিন্তিত নন। কিন্তু ইরানের ওপর এই আক্রমণ ইতিমধ্যেই একটা আলোচনার সৃষ্টি করেছে। শুধু তাই নয়, যত সময় যাচ্ছে, গত কয়েক ঘন্টায় দেখলাম যে মানুষের মধ্যে এই আলোচনা, এই আশঙ্কা ক্রমশ বাড়ছে। একেবারে অকারণে তো বাড়ছে না, নিশ্চয়ই না। জ্বালানি তেল ভারতকে কিনতে হয়। ভারতের পেট্রোলিয়াম মজুত নেই ভারতের মাটির নিচে। 20% তার নিজের দেশে যা উৎপাদন হয় তাই দিয়ে চলে, বাকি 80% বাইরে থেকে কিনে আনতে হয়। আগে রাশিয়া থেকে আমরা কিনছিলাম, এখন আমেরিকান চাপে রাশিয়া থেকে তেল কেনা ভারতকে বন্ধ করতে হয়েছে। কিন্তু যেখান থেকে এই তেল মূলত আসে, এই পশ্চিম এশিয়া, সেখানেই গোলমালটা বেঁধেছে। দেখবেন আমজনতার অনেকেই যারা একটু দিন দুনিয়ার খবর রাখে, তারাই আজকাল হরমুজ প্রণালী নিয়ে কথা বলছে। এটা কি, আজ থেকে 2 সপ্তাহ আগেও মানুষ অতটা জানতেন না, বেশিরভাগই মানুষ জানতেন না। কারণ এটা আমাদের দৈনন্দিন প্রয়োজনে কখনো লাগে না, আলোচনায় কখনো আসে না। হরমুজ প্রণালী হচ্ছে একটা সামুদ্রিক রাস্তা যেখান দিয়ে মূলত তেল আসে পশ্চিম এশিয়া থেকে, এশিয়ার এই অংশে। এবং এখানে 4টে দেশ প্রধান ক্রেতা এই তেলের: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া আর ভারত। এবং ভারত ওখান থেকে একটা বিরাট অ্যামাউন্টের জ্বালানি তেল সংগ্রহ করে ওই রাস্তা দিয়ে যে তেলটা আসে। আপনাদের একটা ধারণা দিই, মোটামুটি প্রতিদিন 15 মিলিয়ন ব্যারেল, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 15 মিলিয়ন মানে 150 লক্ষ ব্যারেল তেল প্রতিদিন ওখান দিয়ে আসে ভারতে। যে পরিমাণ তেল সর্বমোট ওই হরমুজ প্রণালী দিয়ে আসে, তার 25%ই ভারত কেনে। ওই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়া মানে, ওই জ্বালানি তেল আসা বন্ধ হয়ে যাওয়া মানে তার পরিণতি কি হতে পারে, এই নিয়ে এখন আলোচনা হচ্ছে যে ভারতে মজুত কত তেল আছে। যে এতদিন ভারত কিনেছে, কিছু তো মজুত করে রাখা থাকে সবসময়, সেটা কতটা, আমি সেই প্রসঙ্গে একটু পরে আসছি। কিন্তু আপনাদের শুধু এইটুকু ইঙ্গিত দিয়ে রাখি, ফেব্রুয়ারি মাসে একবার ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। ব্যারেল প্রতি এই পেট্রোলিয়ামের দাম তখন ভয়ঙ্কর বেড়ে গিয়েছিল, আচমকা বেড়ে গিয়েছিল। এই মুহূর্তে 4 দিন হয়ে গেল, 4 দিনের বেশি, 5 দিনে গড়িয়ে গেছে এই যুদ্ধ। যদি আরও গড়াতে থাকে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যা এখনই $82 ওপরে চলে গেছে ব্যারেল প্রতি, সেটা কোথায় গিয়ে থামবে কেউ জানে না। এর সঙ্গে এই পেট্রোলিয়াম নিয়ে তো অনেকে আলোচনা করছেন, কিন্তু এর সঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। ওই সোর্স থেকেই ভারতে এসে পৌঁছয় আর একটা গুরুত্বপূর্ণ পণ্য, যার নাম লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এলএনজি। এই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সব থেকে বেশি যেটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ, ফার্টিলাইজার উৎপাদনে, ফার্টিলাইজার মানে সার, ইউরিয়া উৎপাদনে। ভারত কৃষিপ্রধান দেশ। আমাদের দেশে কৃষির উৎপাদন ঠিক থাকলে ভারতের অর্থনীতি যে কোনো ধরনের আন্তর্জাতিক ঝড়ঝাপটা সহ্য করতে পারে। কিন্তু তার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সার উৎপাদন, সারের দাম স্থিতিশীলতায় রাখা, সারের দাম যাতে বেড়ে না যায়। কিন্তু এলএনজি লাগে সার তৈরি করতে। এলএনজি ইতিমধ্যেই ইউরোপের মার্কেটে 40% দাম বেড়ে গেছে। তার কারণ এলএনজি ইউরোপে একটা কাতারের বড় কোম্পানি আছে, কাতার এনার্জি, তারা একটা বিরাট অংশের এলএনজি ইউরোপকে সাপ্লাই করে। এখানে ইরান বোম মেরেছে কাতার এনার্জির এলএনজি প্রোডাকশন ইউনিটে। সেখানে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে বা বন্ধ করে রাখা হয়েছে। আমরা এক্স্যাক্ট সিচুয়েশন জানি না, বন্ধ করে রাখা হয়েছে কারণ বন্ধ করতে বাধ্য হয়েছে তারা, এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রোডাকশন আপাতত হচ্ছে না। ফল হচ্ছে ইতিমধ্যেই এলএনজির দাম, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, ইউরোপের মার্কেটে 40% বেড়েছে। ভারত এক অন্যতম ক্রেতা কাতারের এলএনজি, ভারত ও কাতার থেকে আসে। মানে বুঝতে পারছেন যে ভারতে এলএনজির সাপ্লাই ক্ষতিগ্রস্ত হবে।
এবং এলএনজির সাপ্লাই ক্ষতিগ্রস্ত হলে আমাদের সবথেকে বড় ধাক্কাটা লাগবে সার উৎপাদনে। কোনোটাই হয়তো কালকে লাগবে না, কিন্তু পরিস্থিতি যদি খুব দ্রুত স্বাভাবিক না হয় তাহলে পরশু বা তার পরের দিন বা তার পরের দিন ছবিটা কি দাঁড়াবে সেটা আমরা এক্ষুনি আন্দাজ করতে পারছি। ধরুন আর কোনো ক্ষেত্র নেই যারা আঘাতপ্রাপ্ত হবে না, যারা হিসাবের মধ্যে আসছে না, এই মুহূর্তে আমরা আলোচনা করছি না। এমএসএমই, ভারতবর্ষের অর্থনীতির একটা বড় অংশ হচ্ছে এমএসএমই, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প সংস্থা। এই ধরনের সেক্টর যা আছে তারা যে পণ্য উৎপাদন করে তার অন্যতম ক্রেতা হচ্ছে পশ্চিম এশিয়া। আপনাদের একটা ছোট্ট ধারণা দিই, এই গত 2025-এর যে অর্থ বছর, যেটা 26-এর মার্চে শেষ হয়েছে, 25-26 অর্থ বছর, সেই অর্থ বছরে $6 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে। $6 বিলিয়ন। আমি এটাকে ভারতীয় টাকায় কনভার্ট করছিলাম, 6,400 কোটি টাকা ভারত থেকে এমএসএমই সেক্টরের উৎপাদিত পণ্য পশ্চিম এশিয়ায় গেছে। কোন কোন দেশগুলো? সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক, বাহরিন, এমিরেটস, এমনকি ইরানে। এরাও মূল ক্রেতা ওই এমএসএমই সেক্টরের উৎপাদিত পণ্যের। এই যে বিপুল পরিমাণ এক্সপোর্ট ভারত করে এবং সেখান থেকে বিদেশি মুদ্রা আসে, সেটা জোরালো ধাক্কা খাবে, খেতে শুরু করেছে। 1 সপ্তাহ পুরো হয়নি এখনো পর্যন্ত এই সমস্যাটা তৈরি হয়েছে, এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম এশিয়া। ইতিমধ্যেই একটা রাফ হিসাব আমি পাচ্ছি, 8,500 কোটি টাকার ক্ষতি হয়েছে। ভারতের বহু পণ্যবাহী জাহাজ মাঝ রাস্তায় আটকে আছে, শুধু ভারতের না, বিভিন্ন দেশের। কিন্তু আমি যদি ভারত নিয়েই কথা বলি, এই জাহাজগুলোর রাস্তায় দাঁড়িয়ে আছে, সমুদ্রে কোথাও নোঙর ফেলে দাঁড়িয়ে আছে, যেতে পারছে না, আশেপাশের নিরাপদ জায়গায় অনেকে সরে গেছে। এবং এই জাহাজগুলোতে যে পণ্য আছে সেই পণ্যের কোয়ালিটি নানা রকম, কোনোটা হয়তো পেরিশেবল, পচে যাবে, বা সেইটাকে রক্ষণাবেক্ষণ করতে আলাদা খরচ। এই জাহাজে যে নাবিকরা আছে, মাঝি মাল্লারা, তাদেরকে ওখানে সাস্টেন করতে হচ্ছে। জাহাজে রসদ অনেক সময় কম থাকে, নির্দিষ্ট দিনে পৌঁছে যাব সেই অনুযায়ী খাবার জল থাকে, সেগুলো ফুরিয়ে গেলে সেখানে সাপ্লাই করতে হচ্ছে। পুরো বিষয়টা আর্থিকভাবে মানে লাফিয়ে লাফিয়ে ক্ষতির পরিমাণ বাড়ার মতো একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এবং ভারতের অর্থনীতিতে অন্য দিক থেকেও ধাক্কা লাগতে শুরু করেছে। ভারতের টাকার দাম, ডলারের সাপেক্ষে টাকার দাম হু হু করে কমে যাচ্ছে। শুধুমাত্র 4 তারিখে, 4 মার্চ, আমরা তো দোল খেলেছি, আনন্দ করেছি, কিন্তু 4 মার্চে ভারতের টাকার দাম ডলারে হিসেবে একদিনে 67 পয়সা কমেছে। একদিনে 67 পয়সা কমে 92 টাকা 16 পয়সা একটা ডলারের দাম দাঁড়িয়েছে। এখন এই যে ভারতের ডলারের সাপেক্ষে টাকার মান কমে যাওয়া, এটাও কিন্তু মারাত্মক একটা ক্ষতি হয়, এটার জন্য দাম বাড়ে জিনিসপত্রের। তার কারণ আমি আপনাদের সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমি $82 তেল কিনছি, $82 বাড়লো না, 82-তেই থাকলো, কিন্তু প্রতি ডলারের মূল্য ভারতীয় টাকায় এই 90 ছাড়িয়ে 92-এর ঘর ছাড়িয়ে যদি বেড়ে যেতে থাকে, তাহলে কিন্তু টাকায় হিসেব করলে যদি তেলের দাম অপরিবর্তিতও থাকে, ওই $82 তেল কিন্তু আমাদের টাকা বেশি লেগে যাবে। তাহলে আপনি আমি যখন গিয়ে পেট্রোল পাম্প থেকে তেল কিনবো, যদি সরকার, যদি এখনো নিয়ন্ত্রণ করছে, কিন্তু সরকার তো আর পকেট থেকে টাকা দিয়ে এভাবে চালাবে না, তারা একটা সময় দাম বাড়িয়ে দেবে, তখন আমাদেরকে সেই টাকাটা পে করতে হবে, অতিরিক্ত টাকাটা পে করতে হবে। ভারতের অর্থনীতি অত্যন্ত ভালো পারফর্ম করছে, আমরা গত কয়েক মাস ধরে শুনেছি না, 4র্থ বৃহত্তম অর্থনীতি বিশ্বে। কিন্তু এই মুহূর্তে ভারতের অর্থনীতির চেহারা কিন্তু খুব উজ্জ্বল দেখাচ্ছে না। আমি আপনাদের ভয় দেখানোর জন্য কিছু বলছি না, আমি জাস্ট যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা কোটি কোটি টাকার শেয়ার বিক্রি করে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছেন। অর্থাৎ তারা বাইরে থেকে এনে ডলার ইনভেস্ট করেছিলেন ভারতীয় শেয়ার মার্কেটে, কিন্তু তারা প্রত্যেক দিন, মাঝখানে দোলের দিন শুধু শেয়ার মার্কেট বন্ধ ছিল, তার আগের দিন এবং তার পরের দিন বিপুল পরিমাণ ধস শেয়ার মার্কেটে।
এবং আমার কাছে যে হিসেব আমি দেখলাম, সোমবার দিনকে ৩,২৯৫ কোটি ৬৪ লক্ষ টাকার শেয়ার, ৩,২৯৫ কোটি ৬৪ লক্ষ টাকার শেয়ার বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি করে দিয়ে টাকা তুলে নিয়ে চলে গেছে। এবং এর ফলে যে ওভারঅল লস, অন্য বিনিয়োগকারী যারা ভারতীয় বিনিয়োগকারী, তাদের তো শেয়ারের দাম পড়ে যাবে। মার্কেটে যদি শেয়ার আবার চলে আসে, তাহলে যত শেয়ারের সংখ্যা বাড়বে, প্রতি শেয়ার দাম তত কমবে। ফলে যারা অন্যরা বিনিয়োগ করে রেখেছেন তাদের ক্ষতি হবে, তাদের বিনিয়োগের ভ্যালু কমে যাবে। সব মিলিয়ে ১২ লক্ষ কোটির ওপর ক্ষতি হয়েছে একদিনে, এরকমও শোনা গেছে। আমাদের যিনি পেট্রোলিয়াম মন্ত্রী পুরী সাহেব, তিনি বলছেন যে আপনারা কেউ চিন্তা করবেন না, তেল আমাদের কাছে মজুত আছে। কিন্তু ভেতরের খবর হচ্ছে 25 দিন পর্যন্ত চালানো যাবে যা তেল মজুদ আছে ভারতের কাছে। 25 দিন যদি যুদ্ধ চলতে থাকে এবং পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে যতই 25 দিনের ডেডলাইন আমরা মিট করতে করতে যাব, তত আমাদের আশঙ্কার সংখ্যা বাড়তে শুরু করবে। ভারতে জ্বালানি তেলের মজুতের পরিমাণ কমতে শুরু করবে। আমি এরকম একটা খবর পেয়েছি, আপনারাও নিশ্চয়ই অনেকে দেখেছেন, সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই এসছে যে রেশনের দোকানে আগামী 3 মাসের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু রেশন ডিলারদের কাছে পৌঁছে দেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই রেশনিং সিস্টেমের মধ্যে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে আছেন, তাদেরকে বলা হয়েছে সমস্ত রাজ্যে, ভারতবর্ষের সমস্ত রাজ্যে সাধারণত 1 মাসের পণ্য রেশন ডিলারদের কাছে পৌঁছে দেওয়া হয়, কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে 3 মাসের পণ্য পৌঁছে দেওয়ার জন্য। এখন এটা নিয়ে অনেকেই এবার আশঙ্কা করতে শুরু করেছেন, তাহলে কি খাবার দাবারের ক্রাইসিস হতে পারে? সরকার আশঙ্কা করছে অমুক্তম। খাবার দাবারের ক্রাইসিস সম্ভবত এত তাড়াতাড়ি হবে না। ভারত তো খাদ্যে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ, খাবার আমাদের বাইরে থেকে আনতে হয় না। যেসব দেশকে খাবারও বাইরে থেকে আনতে হয়, তাদের চিন্তা করতে হবে পরিস্থিতি স্বাভাবিক না হলে। কিন্তু ভারতে খাবার থাকলেও খাবারটাকে অন্য জায়গায় পৌঁছতে হবে, সব প্রান্তের মানুষের কাছে সেই খাবার পৌঁছে দিতে গেলে ট্রান্সপোর্টেশন লাগে, গাড়িতে করে পৌঁছতে হয়, তার জন্য পেট্রোলিয়াম লাগে। ফলে পেট্রোলিয়ামের যদি মজুদ কমে, তাহলে এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আঘাতপ্রাপ্ত হতে পারে। সম্ভবত সেই জন্যই এরকম একটা নির্দেশ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দিয়েছে যে যত দ্রুত সম্ভব অন্তত 3 মাসের প্রয়োজনীয় রেশন বিভিন্ন রেশন ডিলারদের কাছে যাতে পৌঁছে দেওয়া হয়। আগামী 3 মাস যাতে রেশন ডিলারদের হাতে পর্যাপ্ত খাদ্যশস্য থাকে। এবার দেখতে হবে যে 3 মাসের পণ্য মজুত করার ইনফ্রাস্ট্রাকচার কতজন রেশন ডিলারের আছে, সেই বিতর্কটা এর পরে আবার আসবে। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে জ্বালানি তেল এবং ওই এলএনজি, একটু আগে আপনাদের বললাম লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এই দুটোর অভাব যদি হয়, ভারত যথেষ্ট একটা সমস্যার মুখে পড়বে। আপনার আমার রান্নাঘরে তার এফেক্ট পড়তে পারে। হ্যাঁ, রান্নাঘরে, কারণ এই এলপিজিটাও পেট্রোলিয়াম, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। যদি এলপিজির সরবরাহ ব্যাহত হয়, ওই পেট্রোলিয়াম থেকেই শোধনাগারে তো এলপিজি তৈরি হয়, ওই এলপিজিও কিন্তু পাওয়া যাবে না। গ্যাস না পাওয়া গেলে আজকে শহুরে যে ডেইলি লাইফ, তাতে অভ্যস্ত একজন মানুষ, তিনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন আমি জানি না। কিন্তু যদি পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে এলপিজি সরবরাহে টান পড়ার সমূহ সম্ভাবনা। সরাসরি রান্নাঘরে এসে পৌঁছবে। ওই ইরানে বা বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন দেশে যে ড্রোন মিসাইল গিয়ে গিয়ে পড়ছে, যার ছবি এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, তার আঁচ টের পাবেন যদি সত্যি এই এসকালেশন দ্রুত না থামে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হয়। ভারত সরকার ইতিমধ্যেই একটা কমিটি তৈরি করেছে, ইন্টার মিনিস্ট্রিয়াল গ্রুপ অফ সাপ্লাই চেইন রেজিলিয়েন্স। এই কমিটির ভেতরে অর্থ দপ্তরের, অর্থ মন্ত্রকের একাধিক ডিপার্টমেন্টের আধিকারিকদের রাখা হয়েছে। এছাড়াও পেট্রোলিয়াম, বিদেশ মন্ত্রক, জাহাজ মন্ত্রক, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স এবং কাস্টমস, এতগুলো সরকারি দপ্তর বিভাগের আধিকারিকদের নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে, যারা দ্রুত সিদ্ধান্ত নেবেন, প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। রাশিয়ার কিছু ট্যাঙ্কার ভারত মহাসাগরের আশেপাশে আছে, যেখানে প্রায় 95 লক্ষ ব্যারেল না কত এরকম একটা সংখ্যা দেখলাম, যেখানে তেল রয়েছে, রাশিয়ান তেল। যদিও ভারত এখন রাশিয়ান তেল কিনছে না আমেরিকার চাপে, কিন্তু পরিস্থিতি যদি এরকম হয় যে তেল পাওয়া যাচ্ছে না পশ্চিম এশিয়া থেকে,
তাহলে ভারতকে রাশিয়ান তেলের দিকে হয়তো তাকাতে হবে। ইতিমধ্যেই সে আলোচনাও শুরু হয়েছে এবং শুনলাম মস্কো নাকি বলেছে প্রয়োজন হলে তারা যে তেল ভারত মহাসাগরে বিভিন্ন ট্যাঙ্কারে রয়েছে সেই ট্যাঙ্কারগুলো তারা ভারতে পৌঁছে দেবে, ভারতকে সেই তেলের সাপ্লাই দিতে তাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। এসবই কি বলবো, অসমর্থিত সূত্র থেকে পাওয়া খবর। কিন্তু পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় ভারতকে নিশ্চয়ই অন্য সোর্স থেকে তেল আমদানির কথা ভাবতে হবে। কিন্তু মূল সমস্যা ভারত যেটার মুখোমুখি হতে চলেছে তার জ্বালানি তেল এবং ওই এলএনজি সংক্রান্ত।